তো এখন হচ্ছে অ্যাবনর্মালিটিস ফাউন্ড ডিউরিং লাং ফাংশনাল টেস্ট ইন ডিফারেন্ট ডিজিজ, এটা নিয়ে পড়বো। এখান থেকে জাস্ট ইম্পর্টেন্ট যেগুলো আছে আমাদের, ফোর্স এক্সপিরেটরি ভলিউম ইন ফার্স্ট সেকেন্ড, তারপর হচ্ছে ভাইটাল ক্যাপাসিটি, ফোর্স এক্সপিরেটরি ভলিউম ইন ফার্স্ট সেকেন্ড ইজ টু ভিসি, যেটা এই দুটো রেশিও, ভাইটাল ক্যাপাসিটি রেশিও, এটা পড়বো। আর এখান থেকে মেনলি এই জিনিসগুলোই হচ্ছে ইম্পর্টেন্ট বলছে ক্লিনিক্যালি। তো এটাই আমি দেখি। ফার্স্টে অ্যাজমার ক্ষেত্রে আসি। অ্যাজমাতে যেটা হয় যে এয়ারওয়েটা ন্যারোয়িং হয়ে যায়, দ্যাটস ওয়াই এয়ারওয়ে যেহেতু ন্যারোয়িং হচ্ছে তার কারণে কী হবে, ফার্স্ট সেকেন্ডে তুলনামূলক কম পরিমাণে এয়ার এক্সেল হবে। সেম গোস ফর দ্য ক্রনিক ব্রঙ্কাইটিস, এখানেও কিন্তু ব্রঙ্কাইটিস, এখানে ইনফ্লামেশন হচ্ছে, মিউকাস সিকুয়েশন হচ্ছে, দ্যাটস ওয়াই কিন্তু এয়ারওয়েটা তুলনামূলকভাবে দেখা যাচ্ছে ছোটো হয়ে যাচ্ছে বা ন্যারো হয়ে যাচ্ছে। এই কারণে কি হচ্ছে, ফার্স্ট সেকেন্ডে এয়ারওয়েটা কম, ফার্স্ট সেকেন্ডে যে এয়ারটা এটা কম বের হচ্ছে, এই কারণে হচ্ছে FEV1 সেটা কমে যাচ্ছে। এমফাইসিমার ক্ষেত্রেও হচ্ছে সেম কাহিনী, যে লাইক যেহেতু এয়ারওয়েটা কোলাপস হচ্ছে, দ্যাটস ওয়াই কিন্তু তোমার FEV1টা কমে যাচ্ছে। তারপর পালমোনারি ফাইব্রোসিসের ক্ষেত্রে এখানে হচ্ছে এটা একটা রেস্ট্রিকটিভ লাং ডিজিজ, তাই না? এখানে আসলে কি রেস্ট্রিকটিভ লাং ডিজিজ, পালমোনারি ফাইব্রোসিসের ক্ষেত্রে লাং টিস্যুগুলো ফাইব্রোসিস হয়ে যাচ্ছে, তাই না? লাংই স্টিফ হয়ে যাচ্ছে, দ্যাটস ওয়াই তার কিন্তু যদি বাংলা ভাষায় বলি সহজ করে, যে লাংটা ফুলতে পারছে না বা হচ্ছে চেস্টটা এক্সপ্যান্ড হতে পারছে না, কান্ট এক্সপ্যান্ড ফুললি। তো এখানে হচ্ছে আমি দেখব যে FEV1টাও কমছে, বাট তার থেকেও বেশি কমছে ভাইটাল ক্যাপাসিটি পালমোনারি ফাইব্রোসিসে। বিকজ ভাইটাল ক্যাপাসিটি যেটা, সেটা হচ্ছে তোমার যেহেতু লাংটা স্টিফ হয়ে গেছে, এটা রেস্ট্রিকটিভ লাং ডিজিজ হিসেবে কাজ করছে, আমার কিন্তু পুরোপুরি এক্সহেল আমি করতে পারছি না, তাই না? তো দ্যাটস ওয়াই হচ্ছে ভাইটাল ক্যাপাসিটিটা কমে যাচ্ছে, বাট FEV1 তুলনামূলক তার থেকে কম কমছে। হ্যাঁ, FEV1 decreases less since the air can still be exhaled quickly. কিছু ফার্স্ট সেকেন্ডে কিছু পরিমাণ এয়ার কিন্তু আমি স্টিল বের করতে পারছি, বিকজ লাংয়ের কিন্তু ইলাস্টিক রিকয়েল ঠিকই আছে। লাংয়ের তোমার ইলাস্টিক রিকয়েল বলতে লাং যে আবার এক্সপ্যান্ড হওয়ার পর লাং যে আবার তোমার রিকয়েল হয়ে যায় আফটার এক্সহেলেশন, লাংটা যে আবার ছোট হয়ে যাচ্ছে সেটাকে বোঝাচ্ছে। তো সেটা হয়ে কিন্তু ইজিলি এয়ারটা বের হতে পারছে, বাট যেহেতু পুরাপুরি লাং ফুলতে পারছে না, দ্যাটস ওয়াই কিন্তু তোমার ভাইটাল ক্যাপাসিটিটা এটা কিন্তু কমেই যাচ্ছে, বেশি কমছে। ঠিক আছে, তাহলে আলটিমেটলি রেশিওটা আমাদের বেড়ে যাচ্ছে, যেহেতু ভিসি যেটা, এই ভিসি যেহেতু অনেক কমছে, তাই আমাদের আলটিমেটলি রেশিওটা বেড়ে যাচ্ছে। তাহলে একমাত্র পালমোনারি ফাইব্রোসিসের ক্ষেত্রে আমরা দেখবো যে রেশিওটা বাড়ছে, এটাই হচ্ছে এখানকার পার্থক্য। আর আলটিমেটলি দেখবো যে অ্যাজমার ক্ষেত্রে, তারপর ক্রনিক ব্রঙ্কাইটিস, এমফাইসিমা, এগুলো সবগুলোর ক্ষেত্রে আমি ভাইটাল ক্যাপাসিটি এবং ফোর্স এক্সপিরেটরি ভলিউম একই কারণে আমরা কমতে দেখবো। ভাইটাল ক্যাপাসিটি কমবে, ওই সেম কাহিনী, রেসপিরেটরি ট্র্যাকটা হচ্ছে কনস্ট্রিক্ট হয়েছে, ন্যারো হয়ে যাচ্ছে ক্রনিক ব্রঙ্কাইটিসের ক্ষেত্রেও, এই কারণে কিন্তু এক্সহেলেশন কমে যাচ্ছে, তাই না? এই হচ্ছে ব্যাপারটা। বাট পালমোনারি ফাইব্রোসিস যেহেতু রেস্ট্রিকটিভ লাং ডিজিজ, এখানে এয়ারটা ঢুকছেই কম, এই কারণে ভাইটাল ক্যাপাসিটিটা আরও বেশি কমে যাচ্ছে। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। রেস্ট্রিকটিভ লাং ডিজিজে কী রেস্ট্রিকশন হয় বলো তো? এটা হচ্ছে তোমার লাংটা এক্সপান্ড হতে পারে না বা ইন্সপিরেশনের সময়ই বেশি বাতাস ঢুকতে পারছে না, এই কারণে কিন্তু তোমার আলটিমেটলি এক্সহেলেশনে বাতাস আরও কমে যাচ্ছে, তাই না? এই কারণে এটা হচ্ছে পালমোনারি ফাইব্রোসিসের সাথে বাকিগুলোর পার্থক্য। আমি যদি একটু আসি এখানে, একটু দেখি যে এমফাইমাতে কী হয় বলো তো? এমফাইমার ক্ষেত্রে মনে আছে তোমাদের? এমফাইমাতে আমাদের মনে আছে যে একটা প্লুরাল স্পেসে এখানে এটা এই একটা স্পেস তৈরি হতে পারে, প্লুরাল স্পেসে এখানে পাস জমা হতে পারে। ঠিক আছে, তো এই কারণে এই যে একটা প্লুরাল স্পেসে পাস জমা হলো, দ্যাটস ওয়াই এই যে লাংয়ে যে এটা একটা হোমোজেনাস অপাসিটি আমরা পাবো, যেহেতু পাস কালেক্ট হয়েছে। এটা চেস্ট এক্সট্রোতে আমরা দেখতে পারবো।
তারপর একটা শার্প হরিজন্টাল আপার মার্জিন পাবো, লোয়ার পার্ট অফ দ্য লাংয়ে জমা হবে যেহেতু পাঁচটা এয়ার না, এবং একটা এয়ার ফ্লুইড লেভেল যেটাকে আমরা বলি, আসলে এয়ার ফ্লুইড লেভেল না, এটা হচ্ছে ফ্লুইড, হ্যাঁ এটা জাস্ট লোয়ার পার্টে যদি লোয়ার পার্টে যদি জমা হয় তাহলে দেখা যায় যে ধরো এখানে পাঁচ জমা হয়েছে, তো এখানে একটা শার্প মার্জিন আমরা দিতে পারবো ফ্লুইডের সাথে, ফ্লুইড পাসের সাথে যে একটা লাংয়ের ডিমার্কেশনের একটা লাইন, শার্প টপ লাইন। তারপর কোস্টোফেনিক অ্যান্ড কার্ডিওফেনিক অ্যাঙ্গেলস অবলেটেড হবে, কারণ দিস অ্যাঙ্গেলস আর নর্মালি শার্প বাট আর ব্লান্টেড বাই ফ্লুইড। যেহেতু এমফাইমাতে এখানে পাঁচ জমা হচ্ছে প্লুরাল স্পেসে, তো হচ্ছে এগুলো হচ্ছে কোস্টোফেনিক কার্ডিওফেনিক অ্যাঙ্গেলটা অবলেটেড হয়ে যাবে। ডেন্সিটি নিয়ার টু দ্য রিব ডেন্সিটি, রিব ক্যানট বি সিন ক্লিয়ারলি সিন। তো এখানে যেহেতু এটা হোমোজেনাস অপোসিটি দেখা দিচ্ছে, দ্যাটস ওয়াই হচ্ছে রিবের ডেন্সিটিটা টোটালি মানে লাংয়ের ডেন্সিটির মতো হয়ে যাচ্ছে, টপ যেহেতু হোমোজেনাস অপোসিটি একটা দেখা যাচ্ছে পাস জমার কারণে, অ্যান্ড রিবটা ভালো মতো দেখা যাবে না। তো চারটা কেসে মিলিয়ারি মটলিং পাবো আমি চেস্ট এক্সরেতে। সেটা যদি বলি, মিলিয়ারি মটলিং জিনিসটা কি, এটা হচ্ছে 1 থেকে 2 মিলিমিটারের স্পট, যেটা হচ্ছে পুরা লাংয়ে স্প্রেড হয়ে থাকে, স্প্রেড থ্রু আউট দ্য লাং, সেটা হচ্ছে 1 থেকে 2 মিলিমিটারের স্পট পাবো আমি, বোথ লাংয়ে দেখা যাবে। এবং এটা মিলিয়ারি মটলিংটা কোথায় কোথায় আমরা পাবো, মিলিয়ারি টিবিতে পাবো, ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজে পাবো, পালমোনারি ইওসিনোফিলিয়া, সাইকোইডোসিস, হিস্টোপ্লাজমোসিস, লিম্ফ্যাঞ্জাইটিস, কার্সিনোম্যাটোসিস, এগুলোতে আমরা পাবো। কীভাবে পাচ্ছি দেখো, মিলিয়ারি টিবিতে আমরা দেখবো যে ব্লাড বর্ন স্প্রেড টু টিবি। মিলিয়ারি টিবিতে আমরা জানি যে এখানে হচ্ছে ব্লাডে যখন হলো টিবিটা ছড়া যাবে তখন হচ্ছে টাইনি গ্র্যানুলোমা আমরা দেখতে পারবো এভরিওয়্যার। তারপর ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজের ক্ষেত্রে আমরা দেখবো যে কিছু কিছু জায়গায় ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজের ক্ষেত্রে লাংয়ের জায়গাগুলোতে, লাংয়ের যে ইন্টারস্টিশিয়াম আছে ওখানে হচ্ছে তোমার স্কারিং হবে, ইনফ্লামেশন হবে, দ্যাটস ওয়াই এই জায়গাগুলোতে একটা মটলিংয়ের মতো পাওয়া যাবে। ইওসিনোফিলিয়া ক্ষেত্রে অ্যালার্জিক লাং ডিজিজ, এখানে মাল্টিপল জায়গায় আমরা দেখতে পারবো ইওসিনোফিলিয়ার ইনফিল্ট্রেশন। সার্কোইডোসিস ক্ষেত্রে দেখবো যে গ্র্যানুলোমা ফর্মেশন হবে, সেম অ্যাজ দ্য হিস্টোপ্লাজমোসিস, এটা একটা ফাঙ্গাল ইনফেকশন, এখানে বিভিন্ন ক্যালসিফাইড নোডিউলস দেখা যাবে লাংয়ের বিভিন্ন জায়গায়, ঠিক মটলিংয়ের মতো। অ্যান্ড লিম্ফ্যাঞ্জাইটিস, কার্সিনোম্যাটোসিস, এটা হচ্ছে কি ক্যান্সার স্প্রেড থ্রু লাং লিম্ফ্যাটিক্স, ওয়াইড স্প্রেড স্মল অপাসিটিস থাকবে আর কি। ক্যান্সার যখন লাং লিম্ফ্যাটিক্স দিয়ে হচ্ছে তোমার স্প্রেড করবে তখন হচ্ছে এই জায়গাতে একটা ওয়াইড স্প্রেড অপাসিটির মতো দেখা যাবে। তো এগুলো হচ্ছে মটলিংয়ের কারণ। আচ্ছা যাই হোক, সাস্টের কোশ্চেন এটা আমরা মোটামুটি যদি ডিউ বেসড হই তাহলে কিন্তু আমরা প্রথম কয়েকটা পয়েন্ট মনে রাখতে পারলেই হবে, ইওসিনোফিলিয়া যেগুলো আমরা পড়ে আসছি ছোটোবেলা থেকে। আচ্ছা এবার আমরা সরাসরি চলে যাচ্ছি যে প্রেজেন্টিং প্রবলেমস ইন দ্য রেসপিরেটরি ডিজিজ, আমরা নেক্সট ভিডিওতে পড়ি।